দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। সুপ্রিম কোর্ট নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে প্রাচীর হিসাবে কাজ করছে, বললেন প্রধান বিচারপতি। রাশিয়ার বড় পোশাক কোম্পানি বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে পারে। আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে, বললেন আসিফ নজরুল। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ কয়েক আসামি খালাস। ডক্টর ইউনূস আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বৃহস্পতিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। সুপ্রিম কোর্ট নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে প্রাচীর হিসাবে কাজ করছে, বললেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায় বিচার, সমতা এবং সাংবিধানিক শাসনের প্রহরী হিসাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, যুগান্তকারী রায়ের মাধ্যমে এই আদালত কেবল সংবিধানকে রক্ষা করেনি, জনগণের অধিকার ও স্বাধীনতাকেও সমুন্নত রেখেছে। মৌলিক অধিকারের পবিত্রতা রক্ষা থেকে শুরু করে নির্বাহী বিভাগের জবাবদিহি নিশ্চিত করা পর্যন্ত সুপ্রিম কোর্ট নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে প্রাচীর হিসাবে কাজ করছে। আজ বুধবার বিকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2024 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সভাপতি, আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট দিবস উদযাপন সংক্রান্ত জাজেস কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি AKM আসাদুজ্জামান। প্রধান বিচারপতি বলেন, সংস্কারের পথ সহজ বা তাৎক্ষণিক নয়, তবু জুরিস্ট এবং আইনের অভিভাবক হিসেবে আমাদের অবশ্যই দৃঢ় সংকল্পের সাথে চ্যালেঞ্জটি গ্রহণ করতে হবে। তিনি বলেন, গত 21 সেপ্টেম্বর আমি একটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছি, যাতে জনগণের আস্থা ফিরিয়ে আনা, দক্ষতা নিশ্চিত করা এবং বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য একটা নকশা তৈরি করা হয়েছে। এই রোডম্যাপের অন্যতম ভিত্তি হল প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তা। বিচার বিভাগকে তারা সাংবিধানিক ভূমিকা কার্যকরভাবে পালন করতে হলে এটিকে অবশ্যই বাইরের সব প্রভাব থেকে সুরক্ষিত রাখতে হবে। 2017 সাল থেকে প্রতি বছর 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করে আসছে সুপ্রিম কোর্ট। ওই বছর 25 অক্টোবর তৎকালীন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই দিবস পালনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল 1972 সালের 18 ডিসেম্বর, সেদিন অর্থাৎ 18 ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। রাশিয়ার বড় পোশাক কোম্পানি বাংলাদেশে উৎপাদন সরিয়ে আনতে পারে। রাশিয়ার সবচেয়ে বড় পোশাক প্রস্তুতকারী কোম্পানি তাদের কিছু উৎপাদন সক্ষমতা দেশের বাইরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। গ্লোরিয়া জিন্স নামের এ কোম্পানি মূলত পোশাক ও জুতা তৈরি করে। শ্রমিক সংকটের কারণে কিছু কারখানা বন্ধ করে দিয়ে কোম্পানিটি যেসব দেশে উৎপাদন সরিয়ে নেওয়ার চিন্তা করছে তার অন্যতম বাংলাদেশ। রুশ গণমাধ্যম কমারসান্তকে উদ্ধৃত করে ইউক্রেনের অনলাইন সংবাদপত্র ইউক্রেইনিস্কা প্রাদভা জানিয়েছেন, রাশিয়ার রোস্তভ এলাকায় অবস্থিত কারখানাগুলো মূলত এ পদক্ষেপের কারণে ক্ষতিগ্রস্ত হবে। সালস্কের একটি সেলাই কারখানা ইতিমধ্যে বন্ধ করা হয়েছে এবং সেখানকার কর্মীদের অন্য কারখানায় চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া জুড়ে গ্লোরিয়া জিন্সের 18টি কারখানা রয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। সংবাদে বলা হয়েছে, কোম্পানিটি তাদের উৎপাদন ব্যবস্থা ভিয়েতনাম, বাংলাদেশ বা উজবেকিস্তানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। উজবেকিস্তানে তুলার উৎপাদন হয়, সে কারণে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ রয়েছে। এসব দেশে ভালো মানের শিল্প সুবিধা বিদ্যমান, ফলে কাঁচামালের সরবরাহ কিংবা উৎপাদন খরচ নিয়ে কোনো ঝামেলা পোহাতে হয় না। একসময় চীন ছিল রাশিয়ার পোশাক প্রস্তুতকারকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে, কিন্তু রুশ ব্র্যান্ডগুলো এখন আর চীনে যেতে খুব একটা আগ্রহী নয়।
ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত এক প্রতিনিধি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, বর্তমান চীনে শ্রমিক মজুরি বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি। রাশিয়ার পোশাক শিল্পে দক্ষ কর্মীর সংকট দিনে দিনে গভীর হচ্ছে। 2024 সালের তৃতীয় প্রান্তিকে দেশটিতে শ্রমিক ঘাটতি আগের তুলনায় বেড়েছে। শ্রমিক সংকটের পাশাপাশি রাশিয়ায় তৈরি কাঁচামাল ও আনুষঙ্গিক উপকরণের মানও খারাপ। ফলে পোশাক খাতে ব্যবসায়ীদের অন্য দেশ থেকে পণ্য জোগাড় করতে হয়। পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর ফলে বিদেশ থেকে সেলাই করা যন্ত্রপাতি আমদানি করা রুশ ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, কারণ নিষেধাজ্ঞার মধ্যে এসব আমদানির বিপরীতে দাম পরিশোধ করা যাচ্ছে না। আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে, বললেন আসিফ নজরুল। প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে বেশি পছন্দ করেন, অথচ ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য এই ইসলামী ব্যাংকগুলোকেই বেছে নিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। আজ সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক ছিল ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করা হয়েছিল, তবে বর্তমানে এই ব্যাংকগুলোকে চাঙ্গা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার 26% রেমিটেন্স প্রবাহ বেড়েছে। অভিবাসন ব্যয় কমাতে সরকার কাজ করছে, তবে ঠিকমতো কাজ করছে না বলে উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, বিদেশি দূতাবাসে হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। 10 ট্রাক অস্ত্র মামলা থেকে বাবর সহ কয়েক আসামি খালাস। 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন লুৎফুজ্জামান বাবর সহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। 2004 সালের 1 এপ্রিল CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেয়। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারপতি আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, অন্য মামলায় ফাঁসি কার্যকর হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয় একই আসামির। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালের 6 ফেব্রুয়ারি রায়সহ মামলার নথিপত্র হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। ডক্টর ইউনূস আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বৃহস্পতিবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। তিনি বর্তমানে D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে 2 দিনের সফরে দেশটির রাজধানী কায়রোতে অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা 19 ডিসেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। অধ্যাপক ইউনূস আল আজহার আল শরীফ মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ এল তায়েবের আমন্ত্রণে মিশরীয় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। গ্র্যান্ড ইমাম 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে রিটস কার্লটন হোটেলে সাক্ষাতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সফরের প্রধান উপদেষ্টা D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন।
যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে মিশরের রাজধানীতে বৃহস্পতিবার 19 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।